স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক। আজকে আমরা এবিটি টেস্ট পেপারের 191 পেজের অঙ্কগুলো করব। তো দেখো একের এক দাগ কি বলেছে, একটি দ্বিঘাত সমীকরণে চলের সর্বোচ্চ ঘাত। তো দ্বিঘাত এর থেকে তো বোঝাচ্ছে দ্বি মানে দুই, ঘাত তাহলে সর্বোচ্চ ঘাত কি হবে? দুই হবে। দেখো দুই দাগ কি বলেছে, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরের দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। তাহলে সরল সুদ বলেছে, তাই তো? তাহলে দেখো একটা কোনো মূলধন মনে করো 100 টাকা, 20 বছর পর গিয়ে সেটা কী হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে, মানে 200 টাকা হয়ে গেছে, তাই তো? 100 টাকাটা হয়ে গেছে 200 টাকা। তার মানে সুদ কত হয়েছে? সুদ নিশ্চয়ই 100 টাকা হয়েছে, তাই না? তার জন্য 100 টাকাটা 200 টাকা হয়ে গেল। এবার বলেছে এই সেম মূলধনই কত বছর পর গিয়ে সেটা 3 গুণ হয়ে যাবে। 3 গুণ মানে 300 টাকা হয়ে যাবে। মানে সুদ কত হতে হবে বলো? 100 টাকাটা যদি 300 টাকা হতে হয় তাহলে সুদ হবে 200 টাকা। তাহলে 20 বছরে যদি 100 টাকা সুদ হয় তাহলে 200 টাকা সুদ কত বছরে হবে বলো? 20 বছরে যদি 100 টাকা হয় তাহলে 200 টাকা কত বছরে হবে? কত বছর হবে? 40 বছরে হবে, ঠিক আছে? কারণ 100 টাকা হতে যদি, নাহলে এইভাবে দেখো 100 টাকা সুদ হয় তোমার 20 বছরে, তাহলে 1 টাকা সুদ কত বছরে হবে? 20/100 বছরে। আর 200 টাকা সুদ কত বছরে হবে? গুণ 200 হয়ে যাবে, তাই না? তো কেটে গিয়ে সমান সমান 40 বছর হয়ে গেল, ঠিক আছে? তাহলে আনসার সি। পরেরটা কি বলেছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত এত, ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তো দেখো আয়তনের অনুপাত এগুলো ঘনকের, ঠিক আছে? কি হয়? আয়তনের অনুপাত হয় হলো ব্যাসার্ধের কিউবের অনুপাত, ঠিক আছে? আর তোমার সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। সমান সমান কী হবে? r1 স্কোয়ার ইস টু r2 স্কোয়ার, ঠিক আছে? তো দেখো আয়তনের অনুপাত যদি এটা হয়, এবার দেখো আমার আয়তনের অনুপাত 1:27 আছে। তো 1:27 মানে কি? আসলে 1 কিউব ইস টু 3 কিউব, ঠিক আছে? তাই না? 1 কিউব মানে 1, 27 মানে 3 কিউব। তার মানে দেখো এর r1টা কিন্তু 1 আর r2টা কিন্তু 3। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? r1 স্কোয়ার মানে 1 স্কোয়ার ইস টু 3 স্কোয়ার, মানে 1:9, ঠিক আছে? তাহলে আনসার হয়ে গেল সি। পরেরটা 4 দাগ কি বলেছে, 2a = 3b = 4c হলে abc হবে। তাহলে দেখো, তাহলে 2a = 3b = 4c মনে করো আমি কে ধরলাম, তাহলে a = আমার k/2, b = আমার k/3, c = k/4। তাহলে এবিসির অনুপাতটা কী হবে? তাহলে k/2 ইস টু k/3 ইস টু k/4। তো দেখো সবগুলো থেকে কে বাদ চলে যায়, থাকে 1/2 ইস টু 1/3 ইস টু 1/4। এখন আমি কি করব? হরগুলোর লসাগু দিয়ে সবাইকে গুণ করে দেবো। তো 2, 3 আর 4 এদের লসাগু কি হয়? 12। তাহলে 12 দিয়ে গুণ করি, তাহলে 3 4 12, 3 4 12, 6 2 12, 6:4:3, ঠিক আছে? দেখো 5 দাগ কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, তাহলে একটা বৃত্ত যার ব্যাসটা হলো এবি আর কেন্দ্রটা হলো ও, ঠিক আছে? এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। এডিসি এই কোণটা বলে দিয়েছে 120 ডিগ্রি হলে বিএসি এর মান কত? বিএসি এই কোণটার মান আমার বের করতে বলেছে। তো আমি কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক হয়। তার মানে এই কোণটা আর এই কোণটার যোগফল কিন্তু 180 ডিগ্রি। তাহলে এটা যদি 120 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হবে বলো? 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, মানে এটা হয়ে গেল আমার 60 ডিগ্রি, ঠিক আছে? এটা হলো 60 ডিগ্রি। আর দেখো এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ না? কি করে বলো? এই যে এবি যেহেতু ব্যাস, তাহলে এটা অর্ধবৃত্ত, তো এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ মানে 90 ডিগ্রি। এখন দেখো এটা একটা ত্রিভুজ, তার এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এটা আমি বের করতেই পারবো। কিভাবে? ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। এখন 180 ডিগ্রি থেকে আমি যদি এই দুটোর যোগফলটা বাদ দিই তাহলে এটা বেরিয়ে যাবে।
তাহলে এই দুটোর যোগফল কত? 90 আর 60-এর যোগফল কত হয় বলো? 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি হয়ে গেল আমার আনসার। ঠিক আছে, পরেরটা 6 দেখো কি বলেছে, 3x সমান সমান কোসেক আলফা এবং 3/x সমান সমান কট আলফা হয়, তাহলে এর মান কি হবে? তাহলে এখান থেকে দেখো x স্কোয়ার মাইনাস 1/x² আছে, তাই না? তাহলে এখান থেকে আমি বলতে পারি না 3x সমান সমান তোমার কোসেক আলফা আছে আর 3/x সমান সমান আমার কট আলফা আছে। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমি বলতে পারি না x সমান সমান কোসেক আলফা বাই 3 আর 1/x সমান সমান কট আলফা বাই 3। ঠিক আছে, তাহলে দেখো আমার আছে 3x² মাইনাস 1/x²। তাহলে 3x² মানে কি হবে? এটার স্কোয়ার হবে, তাহলে কোসেক স্কোয়ার আলফা বাই 3-এর স্কোয়ার মানে 9 মাইনাস 1/x² মানে এই যে এটার স্কোয়ার মানে এটার স্কোয়ার, তার মানে কি হবে? কট স্কোয়ার আলফা বাই 9। ঠিক আছে, এখন 3 দেখো নিচে লসাগু হয় 9, ওপরে কি থাকে? কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা, এটা কেটে গিয়ে থাকে 3। এখন আমরা কি জানি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1, তাহলে 1/3 আনসার। ঠিক আছে, তাহলে আনসার হয়ে গেল সি। 2-এর 1 দেখ কি বলেছে, 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত এত, তার মানে আসল যদি 8 হয় সুদ আসল 9, তাই না? তাহলে ধরি আসল 8x টাকা আর সুদ আসল কি আছে? তাহলে হয়ে যাবে 9x টাকা। তাহলে সুদ কি হবে? সুদ কি হবে দেখো, সুদ আসল থেকে আমি যদি আসলটা বাদ দিই তাহলে হয়ে যাবে আমার সুদ। তো 9x থেকে 8x বাদ দিলে আমার থাকে x টাকা। এবার আমাকে বের করতে বলেছে সুদের হার মানে আর, তো আমরা কি জানি? আর সমান সমান 100 ইন্টু আই বাই পিটি। তাহলে 100 ইন্টু আই মানে সুদ, সুদ মানে x বাই পি মানে আসল মানে 8x আর টি মানে কিন্তু 1 বছর, কেটে গিয়ে 2 25, তাহলে 25/2 মানে ভাগ করলে কত হবে বলো? 12.5। ঠিক আছে, এত পার্সেন্ট। দেখো 2 দাগ, দেখো 2 দাগ কি বলেছে, একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ ও দুটি ড্যাশ এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ। বৃত্তকলা কি? মনে করো এই যে বৃত্ত। ঠিক আছে, বৃত্তকলা বোঝার জন্য এটাকে তুমি কেক ভাবো, কেক। ঠিক আছে, তো জন্মদিনে কেকটা কীভাবে কেটে কেটে দাও বলো তো? এইভাবে কেটে কেটে দাও না? তাহলে এই এক একটা কেকের টুকরো মানে এক একটা বৃত্তকলা। ঠিক আছে, তাহলে এই যে বৃত্তকলাটা এটা কার অংশ বলো তো? বৃত্তচাপ ও দুটি, তাহলে এই যে বৃত্তচাপ আর দুটো কি আছে? দুটো ব্যাসার্ধ আছে, তাহলে দুটি ব্যাসার্ধ এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, এটা হবে ব্যাসার্ধ। বুঝতে পেরেছি? দেখো নেক্সট, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি সমহার বৃদ্ধি। দেখো নেক্সট 4 দাগ কি বলেছে, এটার উত্তর কিন্তু সমহার। 4 দাগ বলেছে এত এর অনুবন্ধীকরণী। তো অনুবন্ধীকরণী কি হয় দেখো, এর অনুবন্ধীকরণী √3 - 2, এর অনুবন্ধীকরণী কি √3 + 2? না, কিন্তু অনুবন্ধীকরণী কি হয় বলো তো? যার মাথায় রুট আছে তার আগে চিহ্ন চেঞ্জ করতে হবে, তাহলে এর অনুবন্ধী কি হবে? √3 আগে কি আছে? প্লাস, তো -√3 আর -√2, √2 না সরি -2, -√3 - 2, এটাই কিন্তু আনসার, এটা কিন্তু ভুল। ঠিক আছে, দেখো নেক্সট 5টা কি বলেছে, এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশ সমন্বয়। তো কেমন হয় বলো তো? পেন্সিল এরকম হয় না দেখতে? তাহলে এটা তো শঙ্কু, আর এটা কি? এটা কিন্তু হয় চোঙ, তাই না? তাহলে এটা হয়ে যায় শঙ্কু ও চোঙ বা লম্ব বৃত্তাকার চোঙ লিখবে এখানে, তোমাদের বইতে চোঙটাকে লম্ব বৃত্তাকার চোঙ আকারেই লেখা। তাহলে এটা কি লিখবে? লম্ব বৃত্তাকার চোঙ এর সমন্বয়। ঠিক আছে, দেখো নেক্সট কি বলেছে, যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। এটা হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক। ঠিক আছে, দেখো 3 দাগেরগুলো কি বলেছে, সত্য বা মিথ্যা লেখো। 3-এর 1 দাগ বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে।
এটা সত্য, তাই না? মানে 1 বছর মনে করো তোমার যদি 100 টাকা আসল থাকে, যদি তোমার 10 টাকা সুদ হয়, পরের বছরে এই 100 টাকার সঙ্গে 10 টাকাটা যোগ হয়ে যাবে, মানে 110 টাকা হয়ে যাবে। এই 110 টাকার উপরে কিন্তু তোমার সুদ বসবে। সেখানে যে সুদটা হবে পরের বছর, মনে করো এখানে আমার 11 টাকা হলো, সেই সুদটা আবার এর সঙ্গে যোগ হয়ে যাবে পরের বছর, মানে 121 টাকা। পরের বছর কিন্তু এই টাকার উপর সুদ বসবে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু সত্য। পরেরটা কি বলেছে? এক্স সমানুপাতি জেড, ওয়াই সমানুপাতি জেড হলে এক্স ওয়াই সমানুপাতি জেড হবে। এটা সত্য। এটা কি? যৌগিক ভেদের উপপাদ্য, তাই না? এক্স জেডের সঙ্গে সমানুপাতি, ওয়াইও জেডের সাথে সমানুপাতি, তাহলে এই দুটোর গুণফলটাও জেডের সঙ্গে সমানুপাতি হবে। এটা সত্য। পরেরটা কি বলেছে? একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 3টি স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে একটা বৃত্ত, মনে করো একটা বৃত্ত, এই বৃত্তে একটা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 3টি স্পর্শক অঙ্কন করা যায়। এটা কিন্তু ভুল, শুধু দুটো করা যায়। দেখো, একটা দুটো, এর সমান্তরালে কি তুমি স্পর্শক অঙ্কন করতে পারবে? এই দুটো সমান্তরালে, দেখো এই দুটো কিন্তু সমান্তরাল, আর কিন্তু পারবে না, তাহলে কিন্তু হবে দুটো, তাহলে এটা ভুল। 4 দাগ বলেছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। এটা ভুল। কেন? ব্যাসার্ধ তুমি দ্বিগুণ করেছো, মানে ব্যাসার্ধটা তোমার দুগুণ হয়ে গেছে। তাহলে আয়তনের মধ্যে কিন্তু কি থাকে? 4/3 পাই আর কিউব থাকে, তাই না? তাহলে ব্যাসার্ধর কিউব থাকে, তাহলে আয়তন কত গুণ হয়ে যাবে? ব্যাসার্ধ যেহেতু দুগুণ হয়েছে, তাহলে আয়তন কি হবে? 2 এর কিউব, মানে 8 গুণ হয়ে যাবে। বুঝতে পারলাম? একইভাবে যদি বলি বক্রতলের ক্ষেত্রফল, তো বক্রতলের ক্ষেত্রফল কি হয়? 4 পাই আর স্কোয়ার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত গুণ হবে? ব্যাসার্ধ হয়ে গেছিলো আমার দুগুণ, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে আমার 2 এর স্কোয়ার, মানে 4 গুণ হয়ে যাবে, ঠিক আছে? তো এটার উত্তর কিন্তু আয়তন 8 গুণ হবে, ঠিক আছে? এটা কিন্তু মিথ্যা। তারপর 5 দাগ কি বলেছে? এত হয় তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান হবে 2। এই ক্ষেত্রে দেখো, যেহেতু স্কোয়ার আছে, এদের ভ্যালুটা কিন্তু কোনো মতেই নেগেটিভ হতে পারবে না, তাই না? তো দেখো, এখানে একটা কথা মাথায় রাখবে, থিটার মান যত বাড়বে সেক স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটার মান কিন্তু তত বাড়বে। তো এদের যদি সর্বনিম্ন মান ধরতে হয়, তাহলে থিটা বা আলফা যেটা আছে তারও সর্বনিম্ন মানটাই আমাকে নিতে হবে। তো সর্বনিম্ন মান এখানে 0 ডিগ্রি আছে, তাহলে এদের সর্বনিম্ন মান কি হবে? সেক স্কোয়ার 0 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 0 ডিগ্রি, তাহলে 1 + 1 হয়ে যাবে। কারণ সেক 0 ডিগ্রির মান 1, 1 স্কোয়ার মানে 1 হয়, কস 0 ডিগ্রির মানও 1, 1 স্কোয়ার মানে 1 হয়, তাহলে সমান সমান 2। তাহলে এটা কিন্তু সত্য। পরেরটা কি বলেছে? এত তথ্যের সংখ্যাগুরু মান 10। তো সংখ্যাগুরু মান মানে আমরা কি জানি? যেটা সব থেকে বেশিবার আছে। তো দেখো, এর মধ্যে 2 কতবার আছে? 2 দেখো একবার আছে। 3 কতবার আছে? 3 আছে আমার 2 বার। 9 কতবার আছে? দেখো 9 আছে 3 বার, আর 10 আছে কিন্তু একবার। তাহলে কি সংখ্যাগুরু মান 10 হলো? নিশ্চয়ই না, কারণ সব থেকে বেশিবার আছে আমার 9, তাহলে এটা কিন্তু মিথ্যা, ঠিক আছে? দেখো নেক্সট, দেখো 4-এর 1 দাগ কি বলেছে? এই সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান নির্ণয় করো। তো একটা বীজ আলফা মানে মনে করো আমার দিয়েছে 2, আর অন্য বীজ বিটা, সেটা কিন্তু আমার জানা নেই। তাহলে এই বিটার মানটাই কিন্তু আমাকে বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমরা কি জানি? কোনো দ্বিঘাত সমীকরণের, এটা তো দ্বিঘাত সমীকরণই, কারণ হাইয়েস্ট পাওয়ার দেখো স্কোয়ার আছে। তো দ্বিঘাত সমীকরণের দুটো বীজের গুণফল সমান সমান হয় c/a। এখানে c মানে কোনটা? যেটা ধ্রুবক পদ, আর a মানে কোনটা? যেটা এক্স স্কোয়ারের সাথে গুণ আছে, মানে এখানে 1 আছে, কিছু নেই মানে, ঠিক আছে? তাহলে আলফা মানে আমার 2 ইন্টু বিটা মানে তো আমি জানি না, বিটা মানে বিটাই, সমান সমান সি মানে আমার +6 মানে 6 বাই এ মানে কিন্তু 1। তো এখান থেকে কি বলা যায়? বিটা সমান সমান 6/2 মানে 3, ঠিক আছে? তাহলে আনসারটা হয়ে গেল আমার 3। দেখো পরেরটা কি বলেছে? বার্ষিক এত % সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা, ঠিক আছে? 4-এর 2 দাগ, তাহলে বলেছে বার্ষিক এত % সরল সুদের হারে, মানে আর সমান সমান কিন্তু আমার 5%, কত টাকার? তাহলে আসল কিন্তু আমি জানি না, তাহলে ধরি আসল t টাকা, মাসিক সুদ তার মানে সময়টা কি? সময় t সমান সমান কিন্তু আমার 1 মাস। তো মাসে তো অঙ্ক হবে না, 1 মাস মানে 1/12 বছর। কেন? কারণ মাসকে 12 দিয়ে ভাগ করলে বছর হয়, ঠিক আছে? আর কি সুদ, তাহলে
সুদ আই সমান সমান 1 টাকা বলেছে। তাহলে এখান থেকে আমার পি বের করতে হবে। তো আমরা কি জানি আমরা জানি আই সমান সমান পিটি আর বাই 100। তাহলে এখান থেকে আই মানে 1 সমান সমান পি, টি মানে 1/12, আর মানে 5% বাই 100 মানে নিচে 100 গুণ। ঠিক আছে, তাহলে এখানে কি হয় দেখো 5 × 100। তো এখান থেকে দেখো আমি কি বলতে পারি 1 সমান সমান পি বাই 12 × 20 মানে 240। এখান থেকে কি হয় দেখো 240টা কিন্তু বাদিকে এসে গুণ হয়, তাহলে 1-এর সঙ্গে 240 গুণ করলে 240 সমান সমান পি হয়ে গেল। তার মানে আসল কিন্তু আমার 240 টাকা, এটাই আনসার। ঠিক আছে, দেখো পরেরটা কি বলেছে। তো বলেছে দেখো 3 দাগ 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে এবি এবং এসি দুটি সমান জ্যা বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। ঠিক আছে, তাহলে একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে কিন্তু দুটো জ্যা হলো এবি আর এসি সমান দৈর্ঘ্যের। ঠিক আছে, তো আমি কি করতে পারি দেখো, আর কি বলেছে তার সাথে দেখো বলেছে কেন্দ্রটা কিন্তু এবিসি যে ত্রিভুজ হবে তার বাইরে অবস্থিত। ঠিক আছে, তার মানে এখানে যদি কেন্দ্র হয় তাহলে জ্যাটা কিন্তু দুটো একই দিকে হবে মোটামুটি। মনে করো এই যে এরকম একটা আর এরকম একটা, তবেই না বাইরে। দেখো বৃত্তের কেন্দ্রটা এখন যদি আমি এরকম আঁকতাম যে এরকম একটা আর এরকম একটা, তাহলে কিন্তু দেখো ভেতরে চলে আসতো, তাই না? তাহলে এটা কিন্তু বাইরে অবস্থিত। ঠিক আছে, এবি আর এসি দুটো জ্যা, এবি সমান সমান এসি সমান সমান 6 সেমি, তাহলে এটা কিন্তু 6। ঠিক আছে, এটাও 6। বিসি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে এটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি কিভাবে করব দেখো, এই বৃত্তটার আমি একটা কাজ করি, আমি এটাতে একটা এসি একটা এর জ্যা, তাহলে আমি এর উপর একটা লম্ব টানি। ঠিক আছে, আর এটার সাথে এটা জুড়ে দিই। ঠিক আছে, এখন এই যে জ্যা এর দৈর্ঘ্য কিন্তু 6, এসি জ্যা এবি জ্যা দুটোই কিন্তু 6, তাহলে এটা যদি পুরোটা যদি 6 হয় তাহলে এটুকু কিন্তু 3। ঠিক আছে, তাহলে এর নাম মনে করো আমি ডি দিলাম। ঠিক আছে, তাহলে ডিসি সমান সমান AC/2 সমান সমান 6/2 সমান সমান 3 সেমি। আর ওসিটা কিন্তু এর ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে ওসি সমান সমান আমার কি হবে 5 সেমি, এটা তো দেওয়াই আছে। এখন দেখো এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তো এখান থেকে বলা যায় দেখো ওডি স্কোয়ার প্লাস ডিসি মানে 3, 3-এর স্কোয়ার মানে 9 সমান সমান ওসি স্কোয়ার মানে 5, 5-এর স্কোয়ার মানে 25। এখান থেকে দেখো বলা যায় ওডি স্কোয়ার সমান সমান 9টা পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 25 - 9 সমান সমান 16। এখান থেকে বলা যায় দেখো ওডি সমান সমান √16, মানে 16 রুট করলে কত হয় বলো, √4 × 4 সমান সমান 4 সেমি। এখন দেখো ওডি কিন্তু আমার বেরিয়ে গেছে 4 সেমি। তো আমি কি করব দেখো, এই ওটা জুড়ে দিলাম, এটা একটা কিন্তু ত্রিভুজ, তাই না? এই ত্রিভুজের ভূমি কিন্তু এসি আর উচ্চতা কিন্তু ওডি। আবার যদি আমি এদিক থেকে ধরি, ভূমি যদি ওয়ে ধরি, তাহলে কিন্তু এটার উচ্চতা, এটাকে আমি মনে করি ই মনে করলাম। ঠিক আছে, তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি বলো, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি হলো এসি ইন্টু উচ্চতা মানে ওডি সমান সমান। আবার এই দিক থেকে যদি আমি ধরি দেখো হাফ ইন্টু ভূমি মানে আমার ওয়ে, উচ্চতা মানে কিন্তু আমার ইসি বা সিই। ঠিক আছে, তো এখান থেকে দেখো আমি কি বলতে পারি হাফ ইন্টু এসি মানে আমার 6 ইন্টু ওডি মানে আমার কত বেরিয়েছে 4 সমান সমান হাফ ইন্টু ওয়ে মানে কিন্তু আমার 5 কারণ বৃত্তের ব্যাসার্ধ ইন্টু সিই। ঠিক আছে, তো এখান থেকে দেখো সিই সমান, এখান থেকে দেখো সির মানটা আমি বের করবো, তার জন্য দেখো কি করব আমি এটাকে পাশে নিয়ে আসি, এটা ধরো কাটাকুটি চলে গেল 3, তাহলে 3 × 4 = 12, আর 2টার পাশে নিচে ছিল তাহলে এ পাশে আসলে ওপরে, আর 5টা ছিল আমার ওপরে মানে গুণ, এ পাশে আসলে নিচে, তাহলে সি সমান সমান আমার বেরিয়ে গেল এটা, মানে 12 × 2 = 24/5।
এখন যদি সি 24/5 হয় তাহলে বিসি কি হবে বলো? তাহলে অতএব বিসি সমান সমান 2C হবে। তাহলে 2 × 24/5 মানে 48/5 সমান সমান 5 নং 45 6 9.6 সেমি। ঠিক আছে, এটাই আনসার। বোঝাতে পেরেছি? দেখো নেক্সট। তো কি বলেছে 4 দাগ, 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে এত সেমি, এত সেমি এবং এত সেমি, ঘনক 3টি গলিয়ে একটি নতুন নিরেট গোলক প্রস্তুত করা হলো। নতুন ঘনকের, দেখো এখানে গোলক দেওয়া আছে, এখানে ঘনক দেওয়া আছে, একটি ধারের দৈর্ঘ্য কত? তো এটা ঘনকই হবে, কেন বলো তো? একটি ধার বলেছে, তাই না? গোলক হলে নিশ্চয়ই ব্যাসার্ধ বলতো। তাহলে 3টে ঘনককে গলিয়ে আমি নতুন একটা ঘনক তৈরি করেছি। ঠিক আছে, তাহলে দেখো প্রথমটা আমার কি আছে? 3 সেমি। তাহলে 3 সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তন। কেন বলো তো আয়তন বের করব? কারণ 3গুলো যেহেতু নিরেট, তাহলে ওগুলোকে যদি আমি গলিয়ে নতুন কিছু বানাই তাহলে ওইগুলোর মোট আয়তন আর নতুনটার আয়তন কিন্তু সমান হবে। তাহলে আয়তন কি হবে? আমরা কি জানি? আয়তন সমান সমান বাহু কিউব, মানে 3-এর কিউব, মানে 27 ঘন সেমি। ঠিক আছে, পরেরটা কি আছে? 4 সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তন কি হবে? 4-এর কিউব, মানে 64 ঘন সেমি। এখন দেখো 5 সেমি ঘনক, তাহলে 5 সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তন কি হবে? 5-এর কিউব হবে, মানে 125 সেমি, এত ঘন সেমি। ঠিক আছে, এখন এই 3টেকে মিলিয়ে আমি একটা নতুন ঘনক তৈরি করেছি, তাই তো? তাহলে অতএব নতুন ঘনকের, তাহলে নতুন ঘনকের আয়তন কি হবে? যেহেতু এই 3টেকে গলিয়েই আমি নতুন ঘনক করেছি, তাহলে এদের আয়তনটা যোগ করলেই নতুন ঘনকের আয়তন বেরিয়ে যাবে। তাহলে 27 + 64 + 125, এত ঘন সেমি। ঠিক আছে, তাহলে যোগ করি। 5 আর 4 9 আর 7 16 6 হাতে 1 2 একে 3 6 আর 3 9 10 11 1 হাতে 1 1 আর একে 2, এত ঘন সেমি। তাহলে নতুন ঘনকের বাহু কি হবে? বাহু বা ধারের দৈর্ঘ্য, এটা হবে 216 ঘনমূল। ঠিক আছে, তাহলে 216কে আমি উৎপাদকে ভাঙি। 3 × 7 = 21, 2 2 দিয়ে 36, 2 দিয়ে 18, 3 দিয়ে 6, 3 দিয়ে 2। তাহলে কি হলো দেখো? 3টে 3 আর 3টে 2, তাই তো? রুটের মধ্যে 3 × 3 × 3, 2 × 2 × 2, তাহলে এটা তো ঘনমূল। তাহলে 3টের জন্য একটা 3 বেরোলো, 3টে 2-এর জন্য একটা 2 বেরোলো, তার মানে 6, এত সেমি হয়ে গেল আমার বাহু। এটাই আনসার। ঠিক আছে, দেখো নেক্সট কি বলেছে। বলেছে এত ক্রমিক সমানুপাতি হলে এক্স ও ওয়াইয়ের ধনাত্মক মান নির্ণয় করো। তাহলে ক্রমিক সমানুপাতি বলেছে, তাই তো? এক্স 12, ওয়াই আর 27। তো ক্রমিক সমানুপাতি হলে কি হবে বলো? x/12 সমান সমান 12/y সমান সমান y/27। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমি যে কোনো দুটো অনুপাত নিয়ে আমি একটা একটা করে মান বের করবো। ঠিক আছে, তো দেখো এই দুটো নিয়ে আমি প্রথমেই মান বের করতে পারবো না। কেন বলো তো? এই দুটো নিয়ে যদি আমি সমীকরণ বানাই, দেখো এক্স আর ওয়াই দুটো আননোন জিনিস চলে আসবে। কিন্তু যদি আমি এই দুটো নিয়ে সমীকরণ বানাই, দেখো শুধু ওয়াই আননোন থাকছে। তাহলে আমি কিন্তু আগে এই দুটো নিয়ে বের করবো। ঠিক আছে, তাহলে 12/y সমান সমান y/27। এখান থেকে বলা যায় কি 12/y সমান সমান y/27। এখান থেকে বলা যায় দেখো y গুণ y করলে কি হয়? y² সমান সমান 12 × 27। এখান থেকে y সমান সমান কি হবে? √12 × 27। তার মানে কি হবে? রুটের মধ্যে দেখো 12কে উৎপাদকে ভাঙলে কি হয়? 3 × 2 × 2 × 27, মানে 3 × 3 × 3। তাহলে দেখো দুটো 2-এর জন্য একটা 2 বেরোলো, আর 3 কটা আছে? 1 2 3 4টে, তাহলে 4টে 3, তাহলে দুটো 3-এর জন্য একটা 3, আরও দুটো 3-এর জন্য একটা 3, তাহলে 3 × 2 = 6, 3 × 6 = 18। তাহলে y সমান সমান আমার কিন্তু 18 বেরিয়ে গেল। এখন যদি y সমান সমান 18 বেরিয়ে যায়, তাহলে এটা থেকে আমি x-এর মান বের করতে পারবো। তাহলে অতএব x/12 সমান সমান 12/y।
এখান থেকে বলা যায় দেখো এক্স বাই 12 সমান সমান 12 বাই ওয়াই মানে 18। তাহলে দেখো এক্স সমান সমান 12 বাই 18 ইন্টু 12, তাহলে 6 দুগুণে 12, 3 6 18, 3 4 12, 4 দুগুণে 8। তাহলে এক্স এর মান 8, ওয়াই এর মান কিন্তু 18। ঠিক আছে, দেখো নেক্সট। দেখো পরেরটা কি বলেছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে, তাই তো? তাহলে টাকা কত আমি কিন্তু জানি না, n বছরে দ্বিগুণ হয়ে গেছে, তাহলে আমি ধরি r% হারে বা চক্রবৃদ্ধি হারে লিখতে পারো। ঠিক আছে, পি টাকা n বছরে কি হচ্ছে, দ্বিগুণ হয়ে গেছে, তাই না? তাহলে 2p হয়ে গেছে, টাকা হয়েছে। তো আমরা কি জানি, p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n সমান সমান সুদ আসল মানে 2p। এটা লিখবে প্রশ্নানুসারে, এটাই তো সূত্র, তাই না? তাহলে এখান থেকে দেখো বলা যায় p টাইপ আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n সমান সমান 2p বাই p। তাহলে হয়ে গেল এটা সমান সমান 2। ঠিক আছে, 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n সমান সমান 2। এটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ। এখন আমাকে কি বলেছে, বলেছে কত বছরে 4 গুণ হবে। তাহলে ধরি x বছরে p টাকা 4 গুণ, তাই তো? মানে 4p হবে। তাহলে অতএব প্রশ্ন অনুসারে কি হবে, p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার x মানে সময় মানে এখন x সমান সমান 4p। এখান থেকে দেখো কি বলা যায়, 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার x সমান সমান 4p বাই p। তাহলে এখান থেকে দেখো 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার x সমান সমান 4 মানে কি 2 এর স্কোয়ার, তো 2 এর স্কোয়ার মানে 2 মানে তোমার এটা, তো 2 এর জায়গায় আমি এটা লিখতে পারি, তাই না? তাহলে আমি লিখে দিলাম 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, এটা হয়ে গেল 2, তার আবার স্কোয়ার। তো এখান থেকে কি হয় দেখো 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার x সমান সমান 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 2 দুগুণে 4। তাহলে তুলনা করলে আমি কি পাচ্ছি দেখো, পাচ্ছি আমি x সমান সমান কিন্তু 4। ঠিক আছে, তাহলে কত বছরে, আনসারটা হবে 4 বছরে। দেখো নেক্সট 7 দাগ কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি। তাহলে উচ্চতা h সমান সমান 14 সেমি। বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন নির্ণয় করো। তো চোঙটির ব্যাসার্ধ তোমার দেওয়া নেই, তাহলে ধরি ব্যাসার্ধ 8 সেমি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল এটা বলেছে, তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফল কি হয়, চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। ঠিক আছে, এটা সমান সমানই কিন্তু আমার বলে দিয়েছে কত, 264। এখান থেকে দেখো বা 2 পাই মানে 22 বাই 7, আর মানে আমি জানি না, h মানে 14 সমান সমান 264, 7 দুগুণে 14, বা আর সমান সমান কি হবে 264 বাই 2 ইন্টু 22 ইন্টু 2, 1 3 2, 2 দিয়ে 66, 22 দিয়ে 3, তাহলে অতএব আর সমান সমান কি হবে 3 সেমি। তাহলে বলেছে চোঙটির আয়তন বের করতে, তাহলে অতএব আয়তন কি হবে, আয়তন সমান সমান পাই আর স্কোয়ার h। পাই মানে 22 বাই 7, আর মানে আমার 3 তার স্কোয়ার মানে আরেকবার 3, h মানে আমার 14। তাহলে কত হয় দেখো 22 দুগুণে 44, 44 গুণ 3 তিরিকে 9, কত হয় 4 নং 36 6 হাতে 3, 4 নং 36 37 38 39, এত ঘন সেমি হবে। ঠিক আছে, এটাই আনসার। দেখো নেক্সট কি বলেছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s আয়তন v হলে এর মান নির্ণয় করো। এটা 165 পেজের 4-এর 1 দাগ, আমার আগের ভিডিওটা দেখে নিও, বুঝে যাবে। ঠিক আছে, দেখো পরেরটা কি আছে,
এত হলে দেখাও ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। তাহলে এক্স সমানুপাতি আমার ওয়াই বলেছে, তো এখান থেকে আমি বলতে পারি এক্স সমান সমান k1y, যেখানে k1 সমান সমান ভেদ ধ্রুবক। এটা কিন্তু 1 নাম্বার, ঠিক আছে। তারপর বলেছি কি y সমানুপাতিক z, তো এখান থেকে আমি বলতে পারি y সমান সমান k2z, k2 সমান সমান ভেদ ধ্রুবক, ঠিক আছে। আর বলেছে z সমানুপাতি x, তো এখান থেকে আমি কি বলতে পারি z সমান সমান k3x, যেখানে k3 সমান সমান ভেদ ধ্রুবক। তাহলে এটা 2, এটা 3। এখন আমি তিনটে সমীকরণই গুণ করব। কি লিখব? 1, 2 ও 3 নং গুণ করে পাই। তাহলে কি পাই দেখো, এক্স ওয়াই আর জেড গুণ করলে এক্স ওয়াই জেড সমান সমান এপাশে গুণ করলে কি হবে দেখো, k1y, k2z, k3x, মানে k1, k2, k3, yz x, মানে এক্স ওয়াই জেডও লিখতে পারি। এখান থেকে দেখো এক্স ওয়াই জেডটা যদি এপাশে চলে আসে কি হবে, তাহলে এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড সমান সমান k1, k2, k3, তাহলে 1 হয়ে গেল না। তাহলে অতএব k1, k2, k3 সমান সমান 1 হয়ে গেল প্রমাণ। এটাই তো দেখাতে বলেছিল, তাহলে প্রুভড। দেখো নেক্সট কি বলেছে, বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, ঠিক আছে। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। তো লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতল কি হয়, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়, পাই আর এল, এত বর্গ একক, কারণ ক্ষেত্রফল, তাই না। আর কি বলেছে, ভূমিতলের ক্ষেত্রফল, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কি হয়, পাই আর স্কোয়ার। বলেছে এ এর √5 গুণ, তাহলে অতএব প্রশ্নানুসারে কি হবে, প্রশ্নানুসারে পাই আর এল সমান সমান √5 পাই আর স্কোয়ার। তো এখান থেকে দেখো এল সমান সমান কী হয় বলো তো, √5 পাই আর স্কোয়ার বাই পাই আর, পাই কাটা আর কাটা। তো এখান থেকে দেখো কি হয়, আমরা কি জানি বলো তো, এল সমান সমান √আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান √5 আর। এখান থেকে দেখো কি বলা যায়, রুটটার পাশে গিয়ে স্কোয়ার হবে, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান √5 আরের কী হবে, স্কোয়ার হবে, তাই না। রুটটার পাশে আসলে স্কোয়ার, তো √5 এর স্কোয়ার মানে 5, আর স্কোয়ার মানে আর স্কোয়ার। এখান থেকে দেখো কি বলা যায়, আরটা আমি যদি এপাশে নিয়ে যাই, এইচ স্কোয়ার সমান সমান 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হবে। তাহলে এখান থেকে বলা যায় দেখো এইচ স্কোয়ার সমান সমান 4 আর স্কোয়ার, ঠিক আছে। আমাকে কী বের করতে বলেছে, উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তো এখান থেকে দেখো এইচ সমান সমান কী হয় বলো, √4 আর স্কোয়ার, তার মানে রুটের থেকে যদি বেরোই √4, তো 4-এর রুট করলে হয় 2, আর স্কোয়ারের রুট করলে হবে আর, তাহলে এইচ সমান সমান 2 আর। এখান থেকে দেখো কি বলা যায়, এখান থেকে বলা যায় এইচ বাই আর সমান সমান 2, তাহলে এইচ ইস টু আর সমান সমান 2:1, তাই না। কেন, এর নিচে কিছু নেই মানে 1 আছে, বোঝাতে পারলাম। তাহলে উত্তর হয়ে গেল কিন্তু আমার 2:1। এখন দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, এত এবং এত ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান নির্ণয় করি। তাহলে সেক 5 থিটা সমান সমান কোসেক থিটা প্লাস 36। তাহলে দেখো 36 ডিগ্রি, সেক আর কোসেক তো পরস্পর পূরক কোণ, তাহলে আমি পূরক কোণে চেঞ্জ করে অঙ্কটা করব। তো সেক থিটা সমান সমান আমি জানি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা মানে তো 5 থিটা আছে, সমান সমান কোসেক থিটা প্লাস 36 ডিগ্রি। দেখো দুপাশ থেকে এই কোসেকটা বাদ থাকে কি, 90 ডিগ্রি মাইনাস 5 থিটা সমান সমান থিটা প্লাস 36 ডিগ্রি। এখান থেকে দেখো 5 থিটাতে আমি এপাশে নিয়ে যাই, তাহলে 90 ডিগ্রি এপাশে কি হবে, থিটা প্লাস 5 থিটা, আর প্লাস 36টা আমি এপাশে নিয়ে আসি,
-36 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তো বিয়োগটা করলে কত হয়? 54 ডিগ্রি সমান সমান এপাশে 6 থিটা। তো এখান থেকে দেখো 6টা এপাশে নিয়ে আসি, 54 ডিগ্রি বাই 6 সমান সমান থিটা, 6 9 54। তাহলে অতএব থিটা সমান সমান কিন্তু আমার 9 ডিগ্রি। ঠিক আছে, দেখো পরেরটা কি বলেছে। একটি পরিসংখ্যা বিভাজনের গড় এত আর সামেশন অফ এটা সমান সমান এত এবং সামেশন অফ এফ আই সমান সমান 20 হলে কে এর মান কত? তো আমরা কি জানি, গড়টাকে কিন্তু আমরা এক্স বার দিয়ে লিখি। তো এক্স বার সমান সমান আমার 8.1 দেওয়া আছে। ঠিক আছে, আমরা সূত্র কি জানি, এক্স বার সমান সমান সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বলা যায় দেখো, বা এক্স বার মানে আমার 8.1 সমান সমান সামেশন অফ এফ আই এক্স আই মানে আমার 132 প্লাস 5কে বাই সামেশন অফ এফ আই মানে আমার 20, বা 20টার পাশে এলে গুণ হয়ে যাবে, 8.1 ইন্টু 20 সমান সমান 132 প্লাস 5কে, বা যদি গুণটা করি কি হয় দেখো, শূন্য। গুণ করার সময় আমরা কি করি, সবার আগে ডান দিকে শূন্যগুলো লিখে দিই। ঠিক আছে, বাকি কি থাকলো আমার 2, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করি, 2 দিয়ে গুণ করলে 2 একে 2 আর 2 কোণে 16। ঠিক আছে, এখন পয়েন্টের পর আমার একটা ঘর ছিল, তাহলে এখানে পয়েন্ট কেটে গেল। না বুঝতে পারলে পয়েন্ট তুলে যেভাবে গুণ করতে হয় সেভাবে করবে, সমান সমান 132 প্লাস 5কে, বা 132টার পাশে এলে মাইনাস হয়ে যাবে কারণ এর আগে প্লাস চিহ্ন আছে, তাহলে 162 মাইনাস 132 সমান সমান 5কে। এখান থেকে দেখো কি বলা যায়, এটা যদি আমি বিয়োগ করি হয় 30 সমান সমান 5কে। তাহলে এখান থেকে দেখো 30 বাই 5 সমান সমান কে 6, তাহলে কে এর মান আমার কি বেরিয়ে গেল, 6 বেরিয়ে গেল। অতএব কে সমান সমান 6। বোঝাতে পারলাম? তাহলে এটাই আনসার। তাহলে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। টাটা।